নমস্কার সবাইকে। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। গতকাল আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কলেজ সার্ভিস কমিশন বলে একটি সংস্থা রয়েছে, যারা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের কাজটা করে থাকে। তো সেই ভিডিওটার পর থেকে অনেকেরই এইটা মনের কনফিউশন এসছে বা অনেকে এটা জিজ্ঞেস করেছে যে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউটা হয় নেট সেট পাস করার পর, যার মধ্যে দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট হয়, সেই ইন্টারভিউটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, মানে এই ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন করা উচিত, কি কি প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন ওখানে জিজ্ঞেস করা হয়, কি কি প্রিপারেশন আমার আগে থেকে নিয়ে নেওয়া উচিত যাতে করে ইন্টারভিউটা আমাদের ভালো হয়। তো আজকের ভিডিওটা সাধারণত আমি বানাচ্ছি তাদের জন্য যারা কিনা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ নিয়ে তারা সিরিয়াস, বা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউটা তারা দিতে চায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়, তাদের জন্য এই ভিডিওটা বানানো। এবার তোমার অনেকের নেট সেট এখনো ক্লিয়ার হয়নি, তাদেরকেও বলবো ভিডিওটা দেখে নাও, কারণ আজ না হোক কাল তোমার নেট সেটটা ক্লিয়ার হয়ে যাবে, তখন অবশ্যই এই ভিডিওটা তোমার ভীষণভাবে কাজে লাগবে। তাই আগে থেকেই জেনে নাও যে কলেজ সার্ভিস কমিশন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতে ঠিক কীভাবে কী রকম বা কীভাবে প্রশ্ন করা হয়, কীভাবে ডিল করতে হয়, যাতে করে তোমরা এখন থেকেই মেন্টালি তার জন্য প্রিপেয়ার করতে পারো বা প্রিপারেশন তোমাদের মধ্যে থাকতে পারে। তো সবার আগে তোমাদেরকে বলি, WBCSC এই নামটা আশা করি তোমরা সকলেই পরিচিত হয়ে গেছো। WBCSC নামটার সাথে পরিচিত সবাই হয়ে গেছো। WBCSC মানে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন, যারা কিনা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা শিক্ষক নিয়োগের কাজ কিন্তু করে থাকে। ঠিক আছে, এইবার যদি তুমি দেখো যে আমাদের যে কলেজ সার্ভিস কমিশন যেটা রয়েছে, সেই কলেজ সার্ভিস কমিশনে যদি তুমি বসতে চাও বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাহলে কি কি নিয়ম রয়েছে ছোট্ট করে বলবো, কারণ আগের দিন আমি অলরেডি ভিডিওতে এই বিষয়টাই বলে দিয়েছি যে কলেজ সার্ভিস কমিশনে বসার জন্য কি কি নিয়ম রয়েছে। জাস্ট একটি ছোট্ট করে আমি যদি তোমাদেরকে বলি যে মাস্টার ডিগ্রিতে অবশ্যই 55% নাম্বার তোমার থাকতে হবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট হতে হবে এবং 55% নাম্বার তোমার থাকতে হবে। তার সাথে সাথে তোমার নেট সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কি পরীক্ষায়? নেট সেট পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আরও একটা ব্যাপার রয়েছে, যারা 2009 বা 2016 সালে রেগুলেশন অনুযায়ী পিএইচডি রয়েছে, তাদের নেট সেট দেওয়ার কিন্তু অব্যাহতি মিলবে। মানে যারা 2009 বা 2016 রেগুলেশন অনুযায়ী পিএইচডি কমপ্লিট করেছে, তাদেরকে আর নেট সেট দেওয়ার প্রয়োজন নেই, তারা ডাইরেক্ট কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে বসতে পারে। তাহলে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে যদি তুমি বসতে চাও, তোমাকে সবার আগে মাস্টার ডিগ্রি ক্লিয়ার করতে হবে উইথ 55% নাম্বার, তার সাথে সাথে নেট বা সেট তোমাকে পাস করতে হবে, তার সাথে তোমার যদি পিএইচডি কমপ্লিট হয়ে থাকে এবং 2009 বা 16 রেগুলেশন অনুযায়ী, তাহলে আর তোমার নেট সেট দেওয়ার দরকার নেই। তাহলে তুমি ডাইরেক্টলি কি করবে, পিএইচডি এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ বা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে তুমি ডাইরেক্টলি বসে যেতে পারবে। ঠিক আছে, এই বিষয়টা আশা করি এই নিয়ে আর আমি খুব একটা বেশি কথা বলবো না, কারণ অলরেডি আগের দিনের ভিডিওতে আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করেছি। এখন তোমাদেরকে আমি বলবো যে ইন্টারভিউর দিন বা ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে, তখন তোমাকে ঠিক কি কি জিনিস ক্যারি করা প্রয়োজন বা কিভাবে তোমাকে যাওয়া উচিত বা প্রস্তুতি নেওয়া উচিত। সবার আগে তোমাকে একাডেমিক বা তোমার যে সার্টিফিকেটগুলো রয়েছে, সেই সার্টিফিকেটগুলোকে সুন্দর করে তার অরিজিনাল কপি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। যেমন ক্লাস 10 বা 12-এর যে মার্কশিট রয়েছে সেটা, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেট সেইটা, নেট সেটের ল্যামিনেশন অরিজিনাল ফটোকপি অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। তার সাথে এমফিল বা পিএইচডি সার্টিফিকেট, যদি কারোর পিএইচডি হয়ে গিয়ে থাকে তাহলে সেই পিএইচডি সার্টিফিকেট এবং থিসিস কপি অবশ্যই করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কি কি প্রয়োজন, তোমার 10 বা 12-এর সার্টিফিকেট, তার সাথে সাথে অরিজিনাল নিতে হবে, তার সাথে সাথে তোমাকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট রেজাল্ট যেগুলো রয়েছে সেগুলোকে অরিজিনাল দিতে হবে, তার সাথে সাথে নেট সেটের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে তোমাকে অরিজিনাল ফটোকপি করে নিয়ে যেতে হবে, তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, পিএইচডি যদি তোমার কমপ্লিট থাকে পিএইচডি সার্টিফিকেট এবং থিসিস কপি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইবার দেখে নাও যে এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে, পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটা নিয়ে যাও, তাহলে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে। এরকম অনেকেই রয়েছে হয়তো নেট সেট ক্লিয়ার করার পর বিভিন্ন ছোটোখাটো কোনো জায়গায় পড়িয়েছো, কোনো কলেজে পড়িয়েছো বা কোনো ইনস্টিটিউশনে পড়িয়েছো, তো পড়ানোর অভিজ্ঞতা যদি তোমার থাকে অবশ্যই, বা রিসার্চের অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেট তোমাকে ক্যারি করতে হবে।
তার সাথে সাথে যদি গবেষণাপত্র বা পাবলিকেশন যদি প্রকাশ করে থাকো তার একটা কপি তোমাকে নিয়ে যেতে হবে, এবং WBCSCর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তুমি ফিল আপ করেছো অনলাইনে সেই ফর্মটাকে তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে তোমাকে যে যে ডকুমেন্টগুলো তোমার রেজাল্টের ডকুমেন্ট সেগুলো তো নিতে হচ্ছেই, তার সাথে সাথে অবশ্যই করে তোমাকে কি নিতে হবে, তোমার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা নিতে হবে। তার সাথে তুমি যদি কোনো পাবলিকেশন তোমার থেকে থাকে, রিসার্চ পাবলিকেশন করেছো, সেই পাবলিকেশনের যে রিসার্চের যে পাবলিশড হয়েছে সেটাকে তুমি কি করবে, জেরক্স করে অবশ্যই নিয়ে যাবে প্রিন্ট আউট বার করে। আর তার সাথে সাথে যে ফর্মটা তুমি ফিল আপ করেছো পলিস সার্ভিস কমিশনে, সেই ফর্মটাকে তুমি যেটা অনলাইনে ফিল আপ করেছো সেটাকে প্রিন্ট আউট করে অবশ্যই সেটাকে তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কি কি ফর্ম ফিল আপের সময় কি মানে ইন্টারভিউর দিনে তোমাকে কি কি নিয়ে যেতে হবে। এইবার অনেকের প্রশ্ন আসবে, স্যার ইন্টারভিউর দিন কি কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। তো আমি তোমাদের আজকে ওভারঅল একটা ধারণা দিয়ে দেবো যে কি ধরনের প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। সে তুমি যে কোনো সাবজেক্টেরই হও না কেন, সমস্ত সাবজেক্টের এই প্রশ্নগুলো মোটামুটি কমন থাকে। আর যেগুলো গুগলি টাইপের কিছু কোশ্চেন থাকে যেগুলো তুমি মানে সবাই হয়তো কমন প্রশ্ন, কিন্তু ওইগুলোতেই হয়তো সবাই ভয় পেয়ে যায়। তাই সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে দেবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমার অনেক ইনফরমেশন পেয়ে যাবে যেটা তোমার অনেকটা কাজে লাগবে। এইবার যদি তুমি দেখো যে ক্যান্ডিডেট প্রোফাইল, তাহলে কি বলছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, তিনটে ক্যাটাগরি থাকছে। ক্যাটাগরি 1 বলতে কি বলছে, লেকচার, টিউটোরিয়াল এবং পরীক্ষার খাতা দেখা, এটা হচ্ছে। ক্যাটাগরি 2 হচ্ছে কি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, NCC অন্যান্য প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আর ক্যাটাগরি 3 হচ্ছে রিসার্চ পেপার, প্রকাশনা, প্রজেক্ট কনফারেন্স। এই তিনটে ক্যান্ডিডেট প্রোফাইলে একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর, এই যে তোমাদেরকে আমি বলেছিলাম না এপিআই স্কোর কিন্তু নির্ভর করে এই তিনটে ক্যাটাগরির উপর নির্ভর করে। প্রথম ক্যাটাগরি কি, যেখানে তুমি কিভাবে পড়াচ্ছ, তোমার পড়ানোর কোয়ালিটি কিরকম সেটা দেখা হয়। দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি বলছে, প্রফেশনাল ডেভেলপমেন্ট বা অন্যান্য প্রাতিষ্ঠানিক দায়িত্ব, মানে একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে পড়ানো ছাড়াও তো তোমার অনেক অন্যান্য দায়িত্ব থাকবে, সেই সব দায়িত্বগুলো তুমি কিরকম পালন করতে পারছো সেইটা দেখা হয়। তার সাথে সাথে তুমি রিসার্চ পেপার বা কোনো বই পাবলিশ করেছো কিনা বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করেছো কিনা সেইগুলো তোমাকে দেখা হয়। তো এই তিনটে ক্যাটাগরির উপর ভিত্তি করে তোমার এপিআই স্কোর যেটা রয়েছে সেটা কিন্তু করা হয়ে থাকে। এবার এপিআই মূল্যায়নটা যদি তুমি দেখো কিরকম হয়, রিসার্চ পেপারের উপর ভিত্তি করে 30% নাম্বার থাকে, রিসার্চ প্রজেক্টের উপর 20% নাম্বার থাকে, ট্রেনিং কোর্স এবং কনফারেন্স যদি তুমি অ্যাটেন্ড করো 15% নাম্বার থাকে, রিসার্চ গাইডেন্স যদি তুমি করে থাকো কাউকে তাহলে 10% নাম্বার তোমার থাকে। ঠিক আছে, তাহলে এই যে নাম্বারগুলো তুমি দেখতে পাচ্ছ, আরেকটা রয়েছে রিসার্চ পাবলিকেশন 25%, যেটা আমি অলরেডি বলে দিলাম, এবং রিসার্চ প্রজেক্টের জন্য 20%, রিসার্চ গাইডেন্সের জন্য 10%। মানে এই যে বিষয়গুলো কিন্তু তোমার নাম্বারের মধ্যে, তোমার যখন ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তাহলে এই যে নাম্বারগুলো এইগুলো কিন্তু যোগ করা হবে, যে তুমি রিসার্চ গাইডেন্স মানে তোমার রিসার্চ পাবলিকেশন আছে কিনা, থাকলে কিরকম লেভেলের রয়েছে তার উপর ভিত্তি করে নম্বর থাকবে, রিসার্চ পেপারের ওপর, রিসার্চ প্রজেক্টের ওপর, তুমি যদি কোনো প্রজেক্ট অ্যাটেন্ড করে থাকো সেই প্রজেক্টের ওপর। তো এই প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু নাম্বার যুক্ত হয়, তবেই কিন্তু তোমার এপিআই স্কোর বা একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি হয়। ওই জন্য আমি তোমাদের সকলকেই বলবো, নেট সেট ক্লিয়ার হয়ে গেলে বা নেট সেট ক্লিয়ার হওয়ার যখন হয়ে যাবে তোমাদের, তখন শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঘরে বসে আছি সেইটা না করে ছোটোখাটো রিসার্চ পেপার লেখা, রিসার্চ প্রজেক্টের সাথে কোনো প্রজেক্ট এলে সেই প্রজেক্টের সাথে যুক্ত থাকা, কোনো সেমিনার অ্যাটেন্ড করা, কনফারেন্স অ্যাটেন্ড করা, পিএইচডির জন্য ভর্তি হওয়ার চেষ্টা করা, এইগুলো করো। কারণ এইগুলো যত তুমি করতে থাকবে তত তোমার কি হবে, তোমার এপিআই স্কোরটা বাড়বে, এবং তোমার যে কলেজ সার্ভিস কমিশনে যখন তুমি ইন্টারভিউতে বসবে তোমার কিন্তু মেরিট লিস্টে নামটা কিন্তু উপরের দিকে আসবে। কারণ তোমার এপিআই স্কোর যত ইমপ্রুভ করবে তোমার কিন্তু সিলেক্ট হওয়ার চান্সেসটাও কিন্তু তত আরো বেশি বাড়তে থাকবে। ঠিক আছে, এইবার তুমি দেখো আমাদের অনেকের কিছু ভুল ধারণা রয়েছে যে আমরা যখন কলেজ সার্ভিস কমিশনে যাই ইন্টারভিউ দেওয়ার জন্য, যে প্যানেলের সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, যেটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট, পুরোপুরি ভুল কনসেপ্ট। আমরা ভাবি যে একটা প্রশ্ন করলো, এটার উত্তর আমি দিতে পারলাম না, তার মানে হয়তো আমাকে সিলেক্ট করবে না, আমি বোধহয় রিজেক্টেড হয়ে যাব। একেবারেই নয়, পুরোপুরি ভুল কনসেপ্ট। কি, উত্তরের মাঝপথে থামিয়ে দেওয়া। ধরো তোমাকে কেউ একটা প্রশ্ন করেছে, তুমি উত্তর দিচ্ছ, হয়তো থামিয়ে দিয়ে তোমাকে আরো একটা প্রশ্ন করা হলো, তার মানে আমি জানলাম বোধহয় আমার ইন্টারভিউ ভালো হলো না, যেটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। হয়তো তার যতটুকু শোনার বোঝার বুঝে নিয়েছে, এইবার তোমাকে নেক্সট কোশ্চেনে মুভ করিয়ে দিয়েছে।
নেক্সট হচ্ছে ইন্টারভিউ দীর্ঘ হওয়া মানে প্যানেল অসন্তুষ্ট। ধরো তোমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছে, তার মানে তুমি ভাবছো যে প্যানেল হয়তো তোমার প্রতি খুব একটা সন্তুষ্ট নয়, যেটা একেবারেই কিন্তু ভুল কনসেপ্ট। তাহলে ঠিক কনসেপ্টগুলো কি? 6 থেকে 8 জন বিশেষজ্ঞদের সব প্রশ্নের উত্তর দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। অজানা প্রশ্নে বিনীতভাবে বলুন, আমি এই মুহূর্তে বিষয়টি জানি না, কিন্তু আমি ভবিষ্যতে সেটাকে শিখে নেওয়ার চেষ্টা করব। এই কথাটা যদি তুমি বলো, তাহলে কিন্তু যারা টিচাররা থাকবেন তারা মনে করবেন যে তুমি এই মুহূর্তে নাই জানতে পারো, কিন্তু ভবিষ্যতে শিখে নেওয়ার আগ্রহটা তোমার মধ্যে কিন্তু রয়েছে। তাই জন্য অবশ্যই করে আমি এই মুহূর্তে বিষয়টা জানি না, ভবিষ্যতে আমি অবশ্যই এটা ব্যাপারটা জেনে নেব, এই কথাটা বলবে যদি কোনো প্রশ্ন উত্তর তোমার না জানা থাকে। তারা হয়তো বুঝে গেছেন আপনার ধারণা স্পষ্ট, তাই অন্য বিষয়ে আপনার জ্ঞান যাচাই করতে চাইছেন। ধরো কখনো তোমাকে প্রশ্ন করা হলো, তুমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছ, দিতে মাঝপথে তোমাকে থামিয়ে অন্য প্রশ্ন করা হলো, তার মানে তারা বুঝে গেছে যে তুমি প্রশ্নের উত্তরটা জানো। তাই বাকিটা আর না জিজ্ঞেস করে, সময় নষ্ট না করে নেক্সট প্রশ্নের দিকে মুভ করে যায়, কারণ সময় অল্প, অনেকের ইন্টারভিউ করতে হয়, তাই কারণের জন্য কিন্তু ওনারা এরকম করে থাকেন। আর দীর্ঘ ইন্টারভিউ মানে অত্যন্ত ইতিবাচক। কেউ যদি তোমাকে দীর্ঘক্ষণ তোমার সাথে ইন্টারভিউ করছে, তোমাকে প্রশ্ন করছে, তুমি উত্তর দিচ্ছ, প্রশ্ন করছে, উত্তর দিচ্ছ, তার মানে জানবে এটা অত্যন্ত পজিটিভ সাইন। তার মানে তাদের পছন্দ হচ্ছে, তুমি তার মনের মতো উত্তর দিতে পারছো, সেই জন্যই তোমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে। তুমি যদি উত্তর ঠিকঠাক না দিতে পারতে, তাহলে কিন্তু তোমাকে বেশি প্রশ্ন করা হতো না। বোঝা গেল? তাই এই যে ভুল ধারণাগুলো যেগুলো রয়েছে আমাদের, সেইগুলোকে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ভেঙে ফেলতে হবে, বা সেইগুলোকে আর মাথার মধ্যে রাখলে চলবে না। ঠিক আছে? এইবার যদি তুমি দেখো যে আমাদের কি কি করা উচিত ইন্টারভিউর সময়, যখন আমরা ইন্টারভিউ দেব, এটা শুধু কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ নয়, যে কোনো ধরনের ইন্টারভিউতে আমাদের কি করা উচিত। প্রথম হচ্ছে আই কন্ট্যাক্ট। সবসময় চেষ্টা করবে প্যানেলের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে কথা বলা, আত্মবিশ্বাসের সাথে উইথ কনফিডেন্স কথাবার্তা বলা। কখনো দেখবে তুমি মানে চোখ নামিয়ে মানে মানে ভয় পেয়ে এরম ভাবে কথা বলবে না। এতে প্রমাণ হয়ে যাবে প্যানেলের কাছে তোমার কাছে কনফিডেন্সের অভাব রয়েছে। তাই কনফিডেন্স যাতে তোমার মধ্যে বিল্ড করে, তার জন্য অবশ্যই করে তুমি কি করবে, অবশ্যই করে তুমি চোখে চোখ রেখে উইথ ফুল কনফিডেন্স তুমি কি করবে, কথা বলবে, যাতে প্যানেল বুঝে যান যে তোমার মধ্যে কিন্তু কনফিডেন্স রয়েছে বা কনফিডেন্স তোমার মধ্যে কাজ করছে। সোজা হয়ে বসুন এবং কথা বলার সময় স্বাভাবিক অঙ্গিভঙ্গি ব্যবহার করুন। যখন কথা বলবে, যখন ইন্টারভিউ প্যানেলের সাথে একদম সোজা হয়ে স্ট্রেটভাবে বসা এবং একদম কনফিডেন্টলি কথাবার্তা বলা, কোনো রকম আটকে আটকে যাওয়া বা ভয় পাওয়া, এগুলো কিন্তু কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। নেক্সট হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নকর্তা কথা বলার সময় হালকা মাথা নেড়ে সম্মতি জানানো। মানে তুমি দেখবে হয়তো তোমাকে দুজন টিচার একসাথে প্রশ্ন করলো, ইনি প্রশ্ন করলেন, সাথে আরেকজনের প্রশ্ন করলে, বা তুমি একসাথে তো দুটো উত্তর দিতে পারবে না। তোমাকে কি করতে হবে, প্রথম জনের প্রশ্নটা শোনার পর দ্বিতীয় জনের প্রশ্নটাও মাথায় রাখতে হবে, রেখে প্রথম জনের উত্তরটা দেওয়ার পর অবশ্যই দ্বিতীয় জনের উত্তরটা তুমি তখন দিয়ে দেবেন। ঠিক আছে? এতে তাহলে করে কি হবে, তুমি কিন্তু আবার দ্বিতীয় জনের কাছে যখন যাবে, তখন তাকে বলবে না যে আগে আপনি কি প্রশ্ন করেছেন সেটা আরেকবার বলুন। যাতে করে বোঝা যাবে যে তোমার লিসেনিং পাওয়ারটা খুব কম। তোমাকে কি করতে হবে, একসাথে প্রশ্নগুলোকে শুনে নিয়ে একে একে তার উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে? যেগুলো তোমরা করবে না, অতিরিক্ত হাত পা নাড়ানো, পেন দিয়ে খোলা খেলা করা, এগুলো করা যাবে না। হাত গুটিয়ে বসবে না, এরকম হাত পা গুটিয়ে এরকম বসা একেবারেই উচিত নয়। এবং তীব্র গন্ধযুক্ত পারফিউম ব্যবহার এড়িয়ে চলো। এগুলোকে যথাসম্ভব ইন্টারভিউতে না করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ বা দরকার। ঠিক আছে? এইবার যদি তুমি দেখো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কি কি প্রশ্ন আসতে পারে, মানে কোন কোন প্রশ্নগুলো কমন করেই, তার মধ্যে দেখো প্রথম প্রশ্ন, আপনি কেন এই পেশায় আসতে চলেছেন। খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবে এটা যত ইন্টারভিউ হয়, সমস্ত পরীক্ষার ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে কেন এই প্রফেশনে আপনি আসতে চলেছেন, এবং সব থেকে ম্যাক্সিমাম উত্তর দেয় আমার এই চাকরিটি খুব দরকার, যেটা একদম ভুল কনসেপ্ট, একেবারেই ভুল কনসেপ্ট। যদি তুমি বলো আমার এই চাকরিটা খুব দরকার, এটা কিন্তু তোমার নেগেটিভ সাইনকে তুলে ধরে। তাহলে স্যার কি উত্তর দেব, প্রতিষ্ঠানের গবেষণা পরিবেশ, টিচিং প্র্যাকটিস এবং আপনার দক্ষতার সাথে সামঞ্জস্য তুলে ধরুন। তুমি এটা বলতে পারো যে আমি কি করছি, আর তুমি এটা বলবে যে আমার রিসার্চ পেপার পাবলিশড হয়েছে, আমি নেট সেট পাস করেছি, বা আমি পিএইচডি করার জন্য চেষ্টা করছি। এতে করে কি হবে, তোমার একাডেমিক কেরিয়ারটা ইমপ্রুভমেন্ট করবে, এবং তোমার প্রমাণ হয়ে যাবে যে তুমি যে কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউটা দিতে এসেছো, তার পেছনে অবশ্যই তুমি তার জন্য যত যা কাজকর্মগুলো সেগুলো তুমি করে এসেছো।
তাই জন্য তুমি সেই জায়গাটা আসার তোমার মানে তুমি যোগ্যতা রয়েছে এবং তাই জন্য তুমি এই প্রফেশনে যেতে চাও। অবশ্যই একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য নেট সেট পাস করা দরকার, ভালো রিসার্চ পাবলিকেশন থাকা দরকার, পিএইচডি করলে ভালো, না হলে অপশনাল থাকলে ভালো, এগুলো দরকার। তো এইগুলো যারা যারা করেছো, এইগুলো তুমি করে এসেছো বলেই তুমি মনে করছো যে এই প্রফেশনটা আমার জন্য প্রয়োজন। তো সেই উত্তরটাই তুমি পোলাইটলি টিচারকে, সেই সময় যিনি প্যানেলে থাকবেন তাকে অবশ্যই তুমি দেবে। এইবার তুমি কি করবে, অন্যান্য প্রার্থীদের থেকে আপনি কিভাবে আলাদা, এই প্রশ্নটা অনেক সময় করা হয় যে আপনাকে কেন নেব না, নেব অন্য একজনকে কেন নেব না, এই প্রশ্নটা করা হয়। তখন তুমি কি উত্তর দেবে, সবাই আমার থেকে বেশি যোগ্য বলে মনে হচ্ছে, এরকম যদি উত্তর দাও একেবারেই সেটা রিজেক্টেড হয়ে যাবে, এরকম উত্তর দেওয়া যাবে না। তাহলে তোমাকে কি বলতে হবে, আপনার নির্দিষ্ট গবেষণা প্রকাশনা অথবা অনলাইন উদ্ভাবনী ক্লাস নেওয়ার বিশেষ অভিজ্ঞতার সাথে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। মানে তোমাকে এই জিনিসটা বলতে হবে যে আমি পড়াতে কেন বাকিদের থেকে তুমি আলাদা, কারণ তোমার পড়ানোর কোয়ালিটি, তোমার রিসার্চ করার কোয়ালিটি, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেইগুলো যে তোমার ভালো, সেইটার ওপর ভরসা রেখে বিশ্বাস রেখে বলো যে আমি অবশ্যই এই সার্ভিসটা পাওয়ার জন্য যোগ্য। বোঝা গেল? কারণ তুমি এতে এক্ষেত্রে তোমার অ্যারোগেন্সি প্রকাশ পায় না, একেবারেই প্রকাশ পায় না। এক্ষেত্রে বরঞ্চ তোমার যে তুমি নিজের যে কাজগুলো করেছো সেক্ষেত্রে তুমি কনফিডেন্ট এবং তুমি অবশ্যই এই সার্ভিসটা পাওয়ার জন্য উপযুক্ত, সেটাই তুমি প্যানেলের সামনে প্যানেলকে তুলে ধরবে। বোঝা গেল কি বললাম? তাই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সমস্ত ইন্টারভিউতে দেখে যে তোমাকে কেন নেব, বাকিদের কেন নেব না, তুমি কেন এই সার্ভিসে আসতে চলেছো, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাকে ঠিক এইভাবে সাজাতে হবে। আরও বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনার গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেহেতু রিসার্চের দিকে তোমার মানে একাডেমিক কেরিয়ারটা আমরা এক্ষেত্রে রিসার্চের দিকেই রাখি, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার প্ল্যানিং কি, এটা অনেকে জিজ্ঞেস করে। ফিউচার প্ল্যানিং হচ্ছে চাকরি পাওয়ার পর ভেবে দেখবো, এটা সব থেকে একদম ভুল কনসেপ্ট, এটা এরম উত্তর দেওয়া যাবেই না। তাহলে কি উত্তর দেবে, আগামী 1 এবং 5 বছর একটি রূপরেখা দিন এবং প্রজেক্ট কাজ করবেন বা কোনো জার্নাল পেপার পাঠাবেন তার নির্দিষ্ট তথ্য দিন। ঠিক আছে, মানে তোমাকে এটা বলতে হবে যে আমার আগামী 1 থেকে 5 বছর আমি এই ধরনের রিসার্চ করব, এই কাজ করব, এই জায়গায় আমি পেপার পাঠাবো, এই জায়গায় আমি রিসার্চ পেপার সাবমিট করব, এরকম একটা প্ল্যানিং তোমার অবশ্যই থাকাটা দরকার, যাতে করে প্রমাণ হয় যে তুমি হাওয়ায় কথা বলছো না, তুমি যথাযথ প্রমাণ সহকারে ডেটা দিয়ে তুমি কথা বলছো যে আগামী এই 5 বছরের মধ্যে আমি এই জায়গায় এই রিসার্চ করব, এই কনফারেন্স অ্যাটেন্ড করব, এই জায়গায় আমি যাব, এইভাবে আমি আমার প্ল্যানিংটা রেখেছি। তো এতে করে প্যানেলিস্ট যারা থাকবেন তারা বুঝবেন যে তুমি বিষয়টাকে নিয়ে অত্যন্ত বেশি সিরিয়াস এবং অত্যন্তভাবে এই ব্যাপারটা নিয়ে তুমি আগ্রহী। তখন অটোমেটিক্যালি তারা বুঝবেন যে এই প্রফেশনটায় যাওয়ার জন্য তুমি যোগ্য। দেখো, শিক্ষাক্ষেত্রে এআই এর ব্যবহার নিয়ে আপনার মত কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেশি ডেভেলপ করে গেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিতে মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে এআই এর গুরুত্ব কি, আপনার কি মত। তখন একটি ভারসাম্যপূর্ণ উত্তর দিন, প্রযুক্তির ব্যবহার এড়ানো অসম্ভব, তাই ছাত্রদের প্রোডাক্টিভ উপায় এআই এর ব্যবহার সাহায্য করতে হবে। মানে তুমি যদি এখন বলে দাও যে এআইটাকে ব্যবহার করা যাবে না বা এআই ব্যবহার করলে হিউম্যান কমে যাবে, মানে মানুষ কাজ করার পরিমাণ কমে যাবে, তাহলে কিন্তু সেটা নেগেটিভ সাইড হবে। তোমাকে কি বলতে হবে যে অবশ্যই প্রযুক্তিকে আমাকে কাজে লাগাতে হবে, কারণ ছেলে মেয়েদেরকে যদি আমি প্রযুক্তিকে স্টুডেন্টদেরকে না শেখাই তারা অনেকটা পিছিয়ে পড়বে বাকিদের তুলনায়। তাই প্রযুক্তি আমাকে শেখাতে হবে, কিন্তু তার সাথে সাথে প্রযুক্তির সৎ ব্যবহারটা শেখাতে হবে। প্রযুক্তির অনেক রকম ব্যবহার কুব্যবহার হয়, সেইটা না করে প্রযুক্তির সৎ ব্যবহারটা আমাদেরকে কি করতে হবে, শেখাতে হবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলোই কলেজ সার্ভিস কমিশনে, যেগুলো বিষয়ের বাইরে এই ধরনের প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলো আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, এবং এই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু অনেক সময় আমরা হয়তো সাবজেক্টের উত্তর ঠিকঠাক দিয়ে দিই, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা ঠিকঠাক দিতে পারি না, এবং তাতে করে কি হয়, একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। সেটা যাতে না হয় তার জন্য অবশ্যই আমি তোমাদেরকে এগুলো বলে দিলাম। এবং অবশ্যই তুমি দেখে নাও যে ডেমো ক্লাস 5 থেকে 7 মিনিটের মাস্টার প্ল্যান, এগুলো তুমি ডেমো ক্লাস ব্যাপারগুলো যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা তোমাদের যে ডেমো ক্লাস যেগুলো রয়েছে সেগুলোকে তুমি ভালো করে রেডি করো। ডেমো, আমি যদি তোমাদের মনে হয় যে ডেমো নিয়ে তোমাদের কোনো বক্তব্য রয়েছে বা ডেমো ক্লাস কিভাবে করতে হয় সেই বিষয়ে তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কলেজ সার্ভিস কমিশনের যখন আমরা ডেমো দেবো সেই ডেমোর জন্য আমরা কিভাবে প্র্যাকটিস করব আগে থেকে। তো ডেমো ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো। এবং
যাতে তোমাদের কোনো রকম কোনো ডাউট যাতে না থাকে, ঠিক আছে? তো আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়ার যে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ যখন হবে তো তোমাদেরকে ঠিক কিভাবে এগোতে হবে বা কিভাবে তার জন্য প্রস্তুতি এখন থেকে তোমাদেরকে নিতে হবে। কিন্তু সবার আগে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে যাওয়ার আগেও তোমাকে নেট এবং সেট এক্সামটাকে ক্লিয়ার করতে হবে। তাই নেট সেট পরীক্ষাটা আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে। তারপরেই ফেব্রুয়ারি মাসে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর আবার লিস্ট তোমার বেরিয়ে যাবে, ভ্যাকেন্সি বেরোবে। তার জন্য এখন থেকে ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে যে নেট পরীক্ষাটা রয়েছে বা সেট পরীক্ষাটা রয়েছে সেটাকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। এবং সেখানে তুমি পেপার ওয়ানটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ পেপার ওয়ান তোমার নিজের সাবজেক্ট নয়, কমপ্লিটলি একটা আননোন পেপার। সেটাকে ভালো করে রেডি করার চেষ্টা করো, কারণ পেপার ওয়ানটাকে তুমি যদি ভালো করে না পড়ো, নিজের সাবজেক্টকে পড়তে গিয়ে পেপার ওয়ানটাকে ছেড়ে দাও, তখন কিন্তু তোমার কাট অফ লিস্টে অনেকটা নাম তোমার পিছিয়ে যাবে। তাই অবশ্যই করে পেপার ওয়ানটাকে ভালো করে রেডি করো। আর তার সাথে সাথে যাদের সাবজেক্ট জিওগ্রাফি এবং জিওগ্রাফি পেপার ওয়ানকে একসাথে পড়তে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি পেপার ওয়ান প্লাস জিওগ্রাফির কম্বাইন্ড ব্যাচ, যেখানে তুমি পেপার ওয়ান প্লাস জিওগ্রাফিটা একসাথে করতে পারবে। এবং এই ব্যাচটা শুরু হচ্ছে কত তারিখ থেকে? এই ব্যাচটা শুরু হচ্ছে 1 আগস্ট থেকে। কবে থেকে? 1 আগস্ট থেকে এই ব্যাচটা কি হচ্ছে তোমাদের শুরু হচ্ছে, যেখানে তুমি লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস, পেপার ওয়ানে রেকর্ডেড ক্লাস, পেপার টু এর লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, এভরিথিং তুমি পাবে। তোমাকে কোনো একটা বিষয় নিয়েও তোমাকে চিন্তা করার প্রয়োজন পড়বে না, নট এ সিঙ্গেল ম্যাটার, ঠিক আছে? তুমি পুরোটাই আমার গাইডেন্সে, আমার পুরোপুরি আমার সাথে থেকে তুমি প্রিপারেশন করতে পারবে। তো আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে আগামী 6টা মাস চলতে হবে। এতে করে তোমার নেট সেটটা ক্লিয়ার হবে, এবং নেট সেট ক্লিয়ার হওয়ার পর কীভাবে তুমি ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করবে, সবটা আমি তোমাকে গাইডেন্স কিন্তু এই ব্যাচে তোমাকে প্রোভাইড করে দেবো। তাই অবশ্যই করে তোমাদেরকে বলবো যে এই ব্যাচটায় তোমরা এনরোল করে নাও, ঠিক আছে? এবং ব্যাচে এনরোল করার জন্য কি করতে হবে, আমাদের এই ভিডিও যেখানে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আড্ডা 24/7 লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক। সেই অ্যাপ লিঙ্কটা দিয়ে অ্যাপটা ইনস্টল করতে পারো, বা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো, সেখান থেকে অ্যাপটাকে তুমি ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করার পর অবশ্যই তুমি দেখবে তোমার নাম, ফোন নাম্বার যা যা রয়েছে সেগুলো তুমি দেবে। দেওয়ার পর তোমাকে দেখবে জিজ্ঞেস করবে সিলেক্ট ইউর এক্সাম বলে অপশান দেবে। সিলেক্ট ইউর এক্সামে একটু নিচের দিকে গেলে দেখবে স্টেট এক্সাম রয়েছে। স্টেট এক্সাম থেকে দেখবে নিচে ওয়েস্ট বেঙ্গল বলে অপশান আছে, ওয়েস্ট বেঙ্গল অপশানটায় তুমি ক্লিক করবে। কোনোভাবেই ইউজিসি, সিএসআইআর এইসব অপশানে কিন্তু ক্লিক করবে না। তুমি স্টেট এক্সাম ক্লিক করবে, স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গল অপশানটায় তুমি ক্লিক করবে। করার সাথে সাথে দেখো উপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে আসবে এবং নিচের দিকে স্টোর লেখাটা চলে আসবে, ঠিক আছে? তাহলে ওয়েস্ট বেঙ্গল লেখাটা দেখে নিচের দিকে স্টোর বলে অপশানটায় তুমি ক্লিক করবে। স্টোর অপশানটায় ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশান আসবে, যেখানে ভিউ অল অপশান তুমি দেখতে পাবে। এই ভিউ অল অপশানটায় যে মুহূর্তে তুমি ক্লিক করবে, তুমি দেখবে এখানে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশান একটা তুমি পেয়ে যাবে। এই ইউজিসি নেট বেঙ্গলি অপশানে ক্লিক করার পর তুমি দেখবে প্রথম ব্যাচটা পাবে, যেটা পেপার ওয়ান প্লাস জিওগ্রাফির একসাথে ব্যাচ আছে, যেটা 6099-এ পাবে। আর পরেরটা পেপার ওয়ানের ব্যাচ, যেটা 2099-এ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? যে ব্যাচটা তোমার দরকার সেই ব্যাচের মধ্যে তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে এখানে ইউজ কয়েন বলে অপশান পাবে। ইউজ কয়েন করে দামটা এখানে কমে যাবে, 6099 থেকে দামটা মোটামুটি 5800-র কাছাকাছি তোমায় পেয়ে যাবে। এবং তারপর তোমাকে বাই নাও করে বাই নাও অপশানে ক্লিক করতে হবে। এটাও তেমনি ইউজ কয়েনটা ক্লিক করবে, করে দামটা 2072 টাকা হয়ে যাবে। করে তুমি ইউজ বাই নাও অপশানে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিতে পারো। এবং তোমার যদি মনে হয় দাম আর একটু কমানোর প্রয়োজন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং এক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8583890659। এই নাম্বারে তোমাকে কি করতে হবে, নেট সেট লিখে তোমাকে কি করতে হবে, নেট অথবা সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে তুমি কি করবে, নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে, নেট সেট জিওগ্রাফি লিখে, নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কিভাবে ব্যাচ নিতে হবে না হবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে বলে দেবো, এবং তোমাদেরকে গাইডও করে দেবো সম্পূর্ণ বিষয়ভাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের কিভাবে কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ হয় সেই বিষয়ে একটা ধারণা তৈরি হয়েছে। এবার যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে কলেজ সার্ভিস কমিশন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড, সেটা এপিআই হোক বা কিভাবে রিসার্চ প্রপোজাল বানাতে হয় সেইটা হোক, যা কিছু যদি সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও করে সেটা জানিয়ে দেবো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ সবাইকে।